গাজায় ত্রাণের লাইনে ইসরায়েলের বিমান হামলা, মার্কিন দাতব্য সংস্থার ৩ স্বেচ্ছাসেবী সহ একদিনে নিহত ৪৫। যুদ্ধবিরতির আলোচনা করতে মিশরে হামাসের প্রতিনিধি দল। সিরিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বিদ্রোহী গোষ্ঠী। সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত বেড়ে ৩০০। আলেপ্পো শহরের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে আসাদ বাহিনী। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান, পাচারের অর্থে সালমান সোবহান সহ রাজনৈতিক ব্যবসায়ীদের অসংখ্য ফ্ল্যাট বাড়ি। গার্ডিয়ানের প্রতিবেদন। ঘুষ কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম আদানি। প্রতিটি আঘাতে আরও শক্তিশালী হবে তার প্রতিষ্ঠান। গ্রেফতারি পরোয়ানা নিয়ে তথ্য দেয়নি ওয়াশিংটন, দাবি নয়াদিল্লির। ভারতীয় উপকূলে ঘূর্ণিঝড় ফেঞ্জলের আঘাত, চেন্নাইয়ে বিদ্যুৎপৃষ্ঠে ৪ জনের মৃত্যু। ভারী বৃষ্টিতে তলিয়েছে সড়ক, তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। গাজায় বর্বরতার সব সীমা ছাড়ালো ইসরায়েল। এবার ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষের ওপর বিমান হামলা চালালো নেতানিয়াহু বাহিনী। মার্কিন দাতব্য সংস্থার ৩ স্বেচ্ছাসেবী সহ একদিনে উপত্যকাটিতে নিহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। উত্তর গাজায় নিষিদ্ধ থার্মোব্যারিক বোমা ব্যবহারের অভিযোগ করেছে হামাস। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে মিশরে গেছে হামাসের একটি প্রতিনিধি দল। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। এবার হিংস্রতার নতুন মাত্রা যোগ করল নেতানিয়াহুর সেনারা। খান ইউনুসে ত্রাণের খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর চালালো বিমান হামলা। স্থানীয় সময় শনিবারের এই হামলায় হতাহত হয়েছেন অনেকেই। একই দিন খান ইউনুসের আরেকটি স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ৩ সদস্য। এই ঘটনার পর গাজায় ত্রাণ সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ওই প্রতিষ্ঠানের এক স্বেচ্ছাসেবী ৭ অক্টোবরের হামলায় হামাসের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করে ইসরায়েল। তবে বিষয়টি অস্বীকার করেছে WCA। একই দিনে আরেক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের কর্মীদের ওপর হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বাধায় দীর্ঘ সময় গাজার অর্ধেকের বেশি জনগণের কাছে কোনো ধরনের খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না। চরম সংকটে উপত্যকার প্রায় সব অঞ্চলের মানুষ। শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে। এই অবস্থা চলতে থাকলে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করবে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে উত্তর গাজায় নিষিদ্ধ থার্মোব্যারিক বোমা ব্যবহারের অভিযোগ এনেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এটি এমন ধরনের বোমা যাতে কয়েক হাজার ডিগ্রির উচ্চ তাপ ও চাপে বাষ্পের মতো উবে যায় মানব শরীর। এমনকি আশেপাশে থাকলেও প্রচণ্ড শব্দ তরঙ্গে শরীরের ভেতরে সবকিছু চুরমার হয়ে যায়। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের কায়রোতে পৌঁছেছে। প্রস্তাবে যুদ্ধবিরতির সময় ২০ থেকে ৩০ দিন হতে পারে। এই সময়ের মধ্যে ইসরায়েল ও হামাস জিম্মি বিনিময় করবে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকরের পর লেবাননে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় বিপর্যস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন কাজে। লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক বন্দরনগর তাইরের জেলেদের মধ্যেও ফিরেছে কর্মচাঞ্চল্যতা। মৌসুম চলে গেলেও মাছ ধরতে যেতে পেরেই উচ্ছ্বসিত সেখানকার জেলেরা। তবে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে। নীল জলরাশির বুকে ভাসছে মাছ ধরার নৌকা। দৃশ্যটি যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ লেবাননের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তাইরে শহরের। ইসরায়েলি আগ্রাসনের কারণে কদিন আগেও এই সাগরে মাছ ধরার কথা ভাবাই যেত না। তবে চলতি সপ্তাহে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে তাইরে সহ লেবাননের বিভিন্ন শহরে। এরই মধ্যে অনেক জেলে মাছ ধরতে গভীর সাগরে গেছেন, অনেকে আবার মাছ নিয়ে ফিরেও এসেছেন। কেউ কেউ শেষ মুহূর্তে জাল সারাইয়ের কাজে ব্যস্ত, অনেকেই বড়শি হাতে আসছেন উপকূলে। অক্টোবর ও নভেম্বরে মাছ ধরার মৌসুম চললেও যুদ্ধের কারণে সাগরে নামতে পারেনি জেলেরা। তবু মাছ ধরতে যেতে পারছেন, এতেই উচ্ছ্বসিত তারা। 2 মাস ইসরায়েলি যুদ্ধ ও অবরোধের কারণে আমরা অবরুদ্ধ ছিলাম। তবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা যে আমরা মাছ ধরতে যেতে পারছি। তাইরি শহরের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা এখানে আবার ফিরতে পারবো ভাবতে পারিনি। মাছ ধরতে পারাটা তো আরো বড় ব্যাপার।
بس لحتى نرجع মূলত 2 মাস আগে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ মারাত্মক আকার ধারণ করলে দক্ষিণ লেবাননের উপকূলীয় এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েলি বাহিনী, যে কারণে জীবিকা নির্বাহের একমাত্র পথ মাছ শিকার বন্ধ হয়ে বিপাকে পড়েন মৎস্যজীবীরা। সপ্তাহখানেক আগে উপকূলে ইসরায়েলের ড্রোন হামলায় 2 জেলে নিহত হন। আবার যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে তেল আবিবের হামলার কারণে অনেক জেলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমনকি লেবাননের সেনারাও জেলেদের নিরাপত্তা ইস্যুতে নিজ দায়িত্বে মাছ ধরতে যেতে বলেছেন, যে কারণে প্রাণ হাতের মুঠোয় নিয়ে সাগরে নামতে হচ্ছে জেলেদের। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে হামলা চালিয়ে শহরের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। সেনাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 300। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। 2016 সালে আসাদ বাহিনীর প্রতিরোধের জেরে বিতাড়িত হওয়ার পর আবারও সিরিয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে বিদ্রোহীরা। সিরিয়া সরকার যখন ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যস্ত, তখন আবারও সিরিয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। 2016 সালে বাশার আল আসাদ বাহিনীর প্রতিরোধে বিতাড়িত হওয়ার পর শুক্রবার গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। এই হামলায় অন্তত 255 জন নিহত হয়েছে বলে দাবি যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের। সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট একটি চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে আলেপ্পোয় প্রবেশের কথা স্বীকার করেছে এই গোষ্ঠীটি। এই হামলায় আলেপ্পো শহরের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে তারা। বিদ্রোহীদের চ্যানেলে পোস্ট করা ভিডিওতে বিদ্রোহী যোদ্ধাদের আলেপ্পো শহরে প্রবেশ করতে এবং শহরের বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা যায়। বিবিসির যাচাই করা আরেকটি ভিডিওতে দেখা যায় বড় একটি দল জিনিসপত্র হাতে নিয়ে আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলাকা থেকে সরে যাচ্ছে। এই স্থান থেকে 3 কিলোমিটার দূরে বিদ্রোহী বাহিনীর প্রবেশের দাবি করেছে HTS সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম। আসাদ সরকারের কারণে 8 বছর আমরা বাস্তুচ্যুত ছিলাম, আবার ফিরতে পেরে ভালো লাগছে। নিজের দেশের মাটিতে পা রাখার আনন্দই অন্যরকম। আমরা ফিরেই আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়েছি। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা মাতৃভূমিতে ফিরতে পেরেছি। এবার সিরিয়ার মাটি থেকে আমরা 1 ইঞ্চিও ছাড় দেব না। যদিও আলেপ্পো এবং ইদলিব প্রদেশের কয়েকটি শহর পুনর্দখলের দাবি করেছে সিরিয়া সরকার। এছাড়াও আলেপ্পোয় অতিরিক্ত সেনা মোতায়েন করে বিদ্রোহীদের বিতাড়িত করার কথাও জানায় দেশটি। সিরিয়ার সামরিক সূত্র জানায় সব ধরনের ফ্লাইট বাতিলের পাশাপাশি আলেপ্পো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। 2011 সালে সরকার বিরোধী গণতন্ত্রপন্থী বিক্ষোভের জেরে আন্দোলনকারীদের দমাতে কঠোর অভিযান শুরু করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আর এরপর থেকে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী সহ বিভিন্ন পক্ষের মধ্যে শুরু হয় সংঘাত, যা গৃহযুদ্ধের রূপ নেয়। সংঘাতে এ পর্যন্ত 5 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। নেতানিয়াহুকে ঘেরাও, ইসরায়েলের নাম মুছে দেবে ট্রাম্প। দর্শক, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় গত 24 ঘন্টায় আরও অন্তত 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই 40 জন প্রাণ হারিয়েছে। রোববার 30 নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, এর আগে গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা 12 জন ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড স্টেট কিচেন সেভ দ্য চিলড্রেন এর 4 জন কর্মী নিহত হয়েছে। এতে করে ক্ষুব্ধ পুরো মুসলিম বিশ্ব, কেননা যারা কিনা খাদ্য নিতে গিয়েও মারা যায় এমন দেশ নিয়ে আক্ষেপ ঘুষিয়েছেন মুসলিম বিশ্বর নেতারা। এদিকে নেতানিয়াহুকে ধরার জন্য হুমড়ি খেয়ে পড়েছে ট্রাম্প, কেননা ট্রাম্পের আক্ষেপ নেতানিয়াহুকে তার দেশে ধরে উচিত মূল্যের শিক্ষা দিবে। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।